ওয়েলকাম অল অফ ইউ ইন মাই ইউটিউব ক্লাসেস। তোমাদের সবাইকে স্বাগতম আমার এই ইউটিউব ক্লাসে। আজকের যে টপিকটি আলোচনা করব সেটি এনসিইআরটি ক্লাস 7 জিওগ্রাফি থেকে। আর দ্য নেম অফ দ্য চ্যাপ্টার ইজ ইয়ার। Before starting the video, I want to tell one thing that if you want this kind of videos, you can subscribe my channel. আর আমার এই চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখানে 6, 7, 8, 9, 10 এর সমস্ত ভিডিও পেয়ে যাবে। প্লেলিস্টে গিয়ে সার্চ করবে, পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। ইয়ার মিন্স বায়ু। বায়ুটা কি? Our earth is surrounded by a huge blanket of air called atmosphere. আমাদের আর্থ এর চারিপাশে একটা এয়ারের ব্ল্যাঙ্কেট আছে, সেটাকে অ্যাটমসফিয়ার বলা হয়। অল লিভিং বিংস অন দিস আর্থ ডিপেন্ডস অন অ্যাটমসফিয়ার ফর দেয়ার সার্ভাইভাল। পৃথিবীতে যত রকমের লিভিং বিং মিনস জীবিত প্রাণ আছে, তারা বেঁচে থাকার জন্য অ্যাটমসফিয়ারের উপর ডিপেন্ড করে। It provides us the air we breathe and protect us from the harmful effects of the sun rays. এটা আমাদের প্রাণবায়ু অক্সিজেন দেয় এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে। উইদাউট দিস ব্ল্যাঙ্কেট অফ প্রোটেকশন উই উড বি বেকড অ্যালাইভ বাই দ্য হিট অফ দ্য সান ডিউরিং দ্য ডে অ্যান্ড গেট ফ্রোজেন ডিউরিং দ্য নাইট। এই ব্ল্যাঙ্কেট অফ অ্যাটমসফিয়ার ছাড়া হয়তোবা আমরা দিনের বেলা সিদ্ধ হয়ে যেতাম, আর রাত্রেবেলা একদম ঠান্ডায় জমে যেতাম। সো ইট ইজ দিস মাস অফ এয়ার দ্যাট হ্যাজ মেড টেম্পারেচার অন দ্য আর্থ লিভেবল। তো এই আবরণটি তাপমাত্রা নিয়ন্ত্রণে আমাদেরকে এই পৃথিবীতে বাসযোগ্য করে তুলেছে। তাহলে চলো জানা যাক কম্পোজিশন অফ অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারের মধ্যে কোন কোন গ্যাসগুলোকে আমরা পেয়ে থাকি। অ্যাটমসফিয়ারে বিভিন্ন রকমের গ্যাসের মিক্সচার হয়। নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন আর দ্য টু হুইচ মেক আপ দ্য বাল্ক অফ দ্য অ্যাটমসফিয়ার। তো অ্যাটমসফিয়ারে নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেনের পরিমাণটাই সবচেয়ে বেশি হয়ে থাকে। কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম, ওজোন, আর্গন, হাইড্রোজেন আর ফাউন্ড ইন লেসার কোয়ান্টিটিস। তো এখানে কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম, ওজোন, আর্গন এগুলা অল্প পরিমাণে পাওয়া যায়। অ্যাপার্ট ফ্রম দিস গ্যাসেস টিনি ডাস্ট পার্টিকেল আর অলসো প্রেজেন্ট ইন দ্য এয়ার। এছাড়াও কিছু ডাস্ট পার্টিকেল, ধূলিকণা আমরা এখানে পেয়ে থাকি। এখানে একটা পাই চার্ট দেওয়া আছে। পাই চার্টের মধ্যে আমরা লক্ষ্য করব যে নাইট্রোজেন 78%, অক্সিজেন 21%, কার্বন ডাইঅক্সাইড only 0.03%, argon 0.93%, and all the others 0.4%. Nitrogen is the most plentiful gas in the air. When we inhale, we take some amount of nitrogen into our lung and exhale it. আমরা যখন শ্বাস নেই মিন্স ইনহেলেশন করি, তখন কিছু পরিমাণ নাইট্রোজেন আমাদের লাংয়ে চলে যায় এবং সেটা এক্সহেলের সময় নিঃশ্বাস ফেলার সময় এটা আবার বেরিয়ে আসে। বাট প্ল্যান্টস নিড নাইট্রোজেন ফর দেয়ার সার্ভাইভাল। বাট গাছের সেই নাইট্রোজেনটা দরকার হয় সার্ভাইভালের জন্য। দে ক্যান নট টেক নাইট্রোজেন ডাইরেক্টলি ফ্রম দ্য ইয়ার। তারা ইয়ার থেকে ডাইরেক্টলি নাইট্রোজেনকে নিতে পারে না। Bacteria that live in the soil and roots of some plants take nitrogen from the air and change its form so that plants can use it. তো কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যে সেই নাইট্রোজেনগুলোকে অ্যাবজর্ব করতে পারে এবং সেটা তারপর গাছ ইউজ করতে পারে। তো এখানে দেখো দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইডের ব্যাপারে। Carbon dioxide released in the atmosphere creates a greenhouse effect by trapping the heat radiated from the earth. কার্বন ডাইঅক্সাইড যখন আমাদের অ্যাটমসফিয়ারে বেশি পরিমাণে আসে তখন এবং সেই কার্বন ডাইঅক্সাইডটা কী করে হিটকে ট্র্যাপ করে নেই, ধরে নেই। It is therefore called greenhouse gas.
উইদাউট ইট দ্য আর্থ উড হ্যাভ বিন টু কোল্ড টু লিভ ইন। তো আমরা যদি এমন ভেবে থাকি যে কার্বন ডাইঅক্সাইড আমাদের জন্য খুব ক্ষতিকর, তাহলে আমাদের এটাও জানা দরকার যে কার্বন ডাইঅক্সাইড ছাড়া আমাদের পৃথিবী খুবই ঠান্ডা হয়ে যাবে। However, when its level in the atmosphere increases due to factory smoke or car fumes, the heat retained increases the temperature of the earth. যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যায় তাহলে হিট বেড়ে যায়, টেম্পারেচার বেড়ে যায়, তখন এটাকে আমরা বলি গ্লোবাল ওয়ার্মিং। This rise in temperature causes the snow in the coldest part of the world to melt. তো যেখানে স্নো জমা আছে সেইগুলা গলে যাবে যদি টেম্পারেচার আমাদের বেড়ে যায়। তাহলে এখানে কি হবে, জলের লেভেল বেড়ে যাবে, সি লেভেল বেড়ে যাবে, ফ্লাড হতে পারে কোস্টাল এরিয়াসে। অ্যান্ড দিস মে বি ড্রাস্টিক চেঞ্জেস ইন দ্য ক্লাইমেট অফ এ প্লেস লিডিং টু এক্সটিংশন অফ সাম প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস ইন লং রান। তো তার জন্য কি হতে পারে, কিছু কিছু গাছ আর অ্যানিমেল মরে যেতে পারে। অক্সিজেন ইজ দ্য সেকেন্ড মোস্ট প্ল্যান্টিফুল গ্যাস ইন দ্য ইয়ার। অক্সিজেন নাইট্রোজেনের পরে সেকেন্ড মোস্ট প্ল্যান্টিফুল গ্যাস। হিউম্যানস অ্যান্ড অ্যানিমালস টেক অক্সিজেন ফ্রম দ্য ইয়ার অ্যাজ দে ব্রেথ। তো আমরা হিউম্যান যারা আছি, অ্যানিমেল যারা আছে, তারা সবাই অক্সিজেনকে ব্রেথ ইন করে। গ্রিন প্ল্যান্টস প্রডিউস অক্সিজেন ডিউরিং ফটোসিনথেসিস। তো আমরা এটা জানি যে সবুজ গাছ খাদ্য তৈরি করার সময় অক্সিজেন গ্যাস রিলিজ করে। ইন দিস ওয়ে অক্সিজেন কন্টেন্ট ইন দ্য ইয়ার রিমেন্স কনস্ট্যান্ট। এইভাবে অক্সিজেনের অ্যামাউন্টটা কনস্ট্যান্ট থাকে। অ্যান্ড ইফ উই কাট ট্রিজ দেন দিস ব্যালেন্স গেটস ডিস্টার্ব। যদি আমরা বেশি করে গাছ কেটে ফেলি তাহলে এই যে একটা ব্যালেন্স সেটা নষ্ট হতে পারে। Carbon dioxide is another important gas. Green plants use carbon dioxide to make their food and release oxygen. তো কার্বন ডাইঅক্সাইড ছাড়া গ্রিন প্ল্যান্ট তাদের খাদ্য তৈরি করতে পারবে না, এবং যদি ওই প্রসেস না হয় তাহলে অক্সিজেনও রিলিজ হবে না। অ্যান্ড হিউম্যানস অ্যান্ড অ্যানিমালস রিলিজ কার্বন ডাইঅক্সাইড। তো আমরা যখন রেসপিরেশন করি তখন আমরা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, আর গ্রিন প্ল্যান্টস সেটাকে নিয়ে নেই এবং তারা খাদ্য তৈরিতে ইউজ করে। The amount of carbon dioxide released by the human or animals seems to be equal to the amount used by the plants, which make a perfect balance. তো আমরা যারা কার্বন ডাইঅক্সাইডকে রিলিজ করি আর গাছ সেগুলোকে নিয়ে নেই, সেইভাবে একটা ব্যালেন্স ক্রিয়েট হয়। However, the balance is upset by burning of fossil fuels such as coal and oil. তো আমরা যত গাড়িতে বা বাড়িতে যত পরিমাণে কোল অ্যান্ড অয়েল ইউজ করি সেটা কী করে, তো ব্যালেন্সটা নষ্ট করে দেয়, কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেরিয়ে দেয়। দে অ্যাড বিলিয়নস অফ টনস অফ কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য অ্যাটমসফিয়ার ইচ ইয়ার। তো প্রত্যেক বছর বিলিয়নস অফ টন কার্বন ডাইঅক্সাইড আমাদের অ্যাটমসফিয়ারে রিলিজ হচ্ছে, তার জন্য একটা ডিসব্যালেন্সড তৈরি হচ্ছে। স্ট্রাকচার অফ দ্য অ্যাটমসফিয়ার। Our atmosphere is divided into 5 layers starting from the earth surface. আমাদের অ্যাটমসফিয়ারকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি, যদি একদম পৃথিবীর কাছ থেকে শুরু করি তাহলে। These are troposphere, stratosphere, mesosphere, thermosphere and exosphere. তো আর্থ ক্রাস্টের একদম নিচে থেকে আর্থ ক্রাস্ট থেকে যে লেয়ার অফ অ্যাটমসফিয়ার শুরু হয় সেটা হলো গিয়ে ট্রপোস্ফিয়ার। This layer is the most important layer of the atmosphere. Its average height is 13 kilometer. তো ট্রপোস্ফিয়ারের অ্যাভারেজ হাইট হলো গিয়ে 13 কিলোমিটার। The air we breathe exists here. Almost all the weather phenomena like rainfall, fogs, hailstorm occur in this layer. এখানে আমরা রেইনফল দেখব, ফগ দেখতে পাই, হেলস্টর্ম দেখতে পাই। তারপর যে লেয়ারটি সেটি হলো গিয়ে স্ট্র্যাটোস্ফিয়ার। Stratosphere lies above the troposphere. It extends up to height of 50 kilometer. Stratosphere 50 কিলোমিটার অবধি তার মানে বিস্তৃতি। This layer is almost free from clouds associated with weather phenomena. তো এখানে আমরা ক্লাউডস দেখতে পাই না, ওয়েদার ফেনোমেনা কিছুই দেখতে পাই না। Making condition most ideal for flying aeroplane. One important feature of stratosphere is that it contains ozone layer.
তো এখানে কোনো ওয়েদার ফেনোমেনা না থাকায় এখানে এরোপ্লেন উড়তে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা যে ফিচার সেটা হলো গিয়ে এখানে এই লেয়ারেই ওজোন গ্যাসটা পাওয়া যায়। উই হ্যাভ জাস্ট লার্ন হাউ টু প্রোটেক্ট আস ফ্রম হার্মফুল এফেক্ট অফ দ্য সানরেজ। এই ওজোন লেয়ার আমাদেরকে আলট্রাভায়োলেট রেইস অফ সান থেকে রক্ষা করে। তারপর হলো গিয়ে মেসোস্ফিয়ার। This is the third layer of the atmosphere. It lies above the stratosphere. It extends up to the height of 80 kilometer. এটা 80 কিলোমিটার অবধি এক্সটেন্ড করে। তো দেখো এখানে স্ট্র্যাটোস্ফিয়ার আছে আপ টু 50 কিলোমিটার, দেন আছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, দেন কামস মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার লাইস আপ টু দিস পার্ট, মিনস 80 কিলোমিটার অবধি। তো meteoroids burn up in this layer on entering from the space. তো এখানে যে উল্কা আছে সেগুলা পৃথিবীর দিকে ছুটে আসে আর সেগুলি মেসোস্ফিয়ারের মধ্যে এসে পুরো ছাই হয়ে যায়। দেন কামস থার্মোস্ফিয়ার। ইন থার্মোস্ফিয়ার টেম্পারেচার রাইজেস ভেরি র্যাপিডলি উইথ দ্য ইনক্রিজিং অফ হাইট। তো থার্মোস্ফিয়ারে আমরা যত উপরের দিকে যাব তত টেম্পারেচারটা বাড়তে থাকে। অ্যান্ড আয়োনোস্ফিয়ার ইজ এ পার্ট অফ দিস লেয়ার। এখানে আমরা আয়োনোস্ফিয়ার পাই। ইট এক্সটেন্ডস বিটুইন 80 কিলোমিটার টু 400 কিলোমিটার। দিস লেয়ার হেল্পস ইনটু রেডিও ট্রান্সমিশন। এই লেয়ারটা আমাদেরকে কিসে সাহায্য করে? রেডিও পৃথিবী পৃষ্ঠে সৃষ্ট বেতার তরঙ্গগুলি এই স্তরে প্রতিফলিত হয় আবার পৃথিবীতে ফিরে আসে। দেন কামস এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার দ্য আপার মোস্ট লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার। এক্সোস্ফিয়ার হলো গিয়ে একদম উপরের যে লেয়ারটা, ইট ইজ নোন অ্যাজ এক্সোস্ফিয়ার। দিস লেয়ার হ্যাজ ভেরি থিন এয়ার। লাইট গ্যাসেস লাইক হিলিয়াম অ্যান্ড হাইড্রোজেন ফ্লট ইনটু দিস স্পেস ফ্রম হিয়ার। এখান থেকে হিলিয়াম আর হাইড্রোজেন ফ্লটিং হয়। তো তারপর পড়ব ওয়েদার অ্যান্ড ক্লাইমেট। হোয়াট ইজ ওয়েদার অ্যান্ড ক্লাইমেট? সো হোয়াট ইজ ওয়েদার? ওয়েদার ইজ দ্য আওয়ার টু আওয়ার ডে টু ডে কন্ডিশন অফ দ্য অ্যাটমসফিয়ার। তো ওয়েদার হলো গিয়ে প্রতি ঘন্টায় বা প্রতিদিনের যে কন্ডিশনটা থাকে অ্যাটমসফিয়ারে সেটাকে আমরা ওয়েদার মিনস আবহাওয়া বলে থাকি। এ হট অর হিউমিড ওয়েদার লাইক মেক ওয়ান ইরিটেবল। একটা ভীষণ গরম আর হিউমিড ক্লাইমেট থাকলে একটা আমাদেরকে খুব ইরিটেবল করে তোলে। এ প্লিজেন্ট ব্রিজি ওয়েদার মে মেক আওয়ার চিরফুল অ্যান্ড ইভেন প্ল্যান ফর এ আউটিং। যদি ওয়েদারটা খুবই মৃদুমন্দ বাতাসযুক্ত আরামদায়ক হয়ে থাকে তাহলে আমাদেরকে প্রফুল্ল করে তোলে, আবার আমরা তখন কী করি? আউটিংয়ের জন্য প্ল্যান করে থাকি। ওয়েদার ক্যান চেঞ্জ ড্রামাটিক্যালি ফ্রম ডে টু ডে। তো ওয়েদার ডে টু ডে চেঞ্জ হতে পারে। হাউএভার দ্য অ্যাভারেজ ওয়েদার কন্ডিশন অফ এ প্লেস ফর এ লং পিরিয়ড অফ টাইম রিপ্রেজেন্টস দ্য ক্লাইমেট। তো ওয়েদার অনেক সময় ধরে 30 ইয়ার্স, 20 ইয়ার্স, 30 ইয়ার্স, 40 ইয়ার্স ধরে যে ওয়েদার কন্ডিশন সবটাকে অ্যাভারেজ বার করলে যেটা পাই সেটাকে বলি আমরা ক্লাইমেট। দেন কাম টেম্পারেচার। তাপমাত্রা। দ্য টেম্পারেচার ইউ ফিল এভরিডে ইজ দ্য টেম্পারেচার অফ দ্য অ্যাটমসফিয়ার। দ্য ডিগ্রিজ অফ হটনেস অ্যান্ড কোল্ডনেস অফ দ্য ইয়ার ইজ নোন এজ টেম্পারেচার। তাহলে টেম্পারেচার বলতে আমরা কী বুঝি? যে টেম্পারেচার হলো গিয়ে ডিগ্রিজ অফ হটনেস অ্যান্ড কোল্ডনেস, কতটুকু গরম আর কতটুকু ঠান্ডা সেটাকে আমরা বুঝে থাকি। দ্য টেম্পারেচার অফ দ্য অ্যাটমসফিয়ার চেঞ্জেস নট অনলি বিটুইন দ্য ডে অ্যান্ড নাইট বাট অলসো সিজনস টু সিজন। টেম্পারেচার শুধু ডে অ্যান্ড নাইটে চেঞ্জ হয় না, সিজন টু সিজনেও ভেরি করে, যেমন উইন্টার সিজন, সামার সিজন আমরা বলতে পারি। অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্সেস দ্য ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার ইজ ইনসুলেশন। তো ইনসুলেশন কি? সূর্যরশ্মির তাপীয় ফল। ইনসুলেশন ইজ দ্য ইনকামিং সোলার এনার্জি ইন্টারসেপ্টেড বাই দ্য আর্থ। তো ইনসুলেশন হলো গিয়ে
আম, উত্তাপের মাধ্যমে সূর্য থেকে যে শক্তি বিচ্ছুরিত হয় পৃথিবীতে পৌঁছায় তাকেই সূর্যরশ্মির তাপীয় ফল বলি। দ্য অ্যামাউন্ট অফ ইনসোলেশন ডিক্রিজেস ফ্রম দ্য ইকুয়াটর টুয়ার্ড দ্য পোলস। তো আমরা যদি পৃথিবীর একটা ডেমো হয় তাহলে আমরা যত উপরের দিকে নর্থ পোলের দিকে যাব টেম্পারেচার কমবে, আর যত সাউথ পোলের দিকে আসবো টেম্পারেচার তত কমবে। দেয়ারফোর দ্য টেম্পারেচার ডিক্রিসেস ইন দ্য সেম ম্যানার। নাও ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াই পোলস আর কভার্ড উইথ স্নো। তাহলে এখান থেকে ধারণা নিতে পারো কেন পোলসগুলা স্নো কভার্ড হয়। কারণ ইকুয়াটর থেকে তুমি যত উপরের দিকে নর্থ পোলের দিকে যাবে তত টেম্পারেচার কমতে থাকবে, যত সাউথ পোলের দিকে আসবে তত টেম্পারেচার কমতে থাকবে। ইফ দ্য আর্থস টেম্পারেচার রাইজেস টু হট ইট উড বিকাম টু ওয়ার্ম ফর সাম ক্রপস টু গ্রো। টেম্পারেচার ইন সিটিজ ইজ মাচ হায়ার দেন দ্যাট অফ ভিলেজেস। তো সিটিতে টেম্পারেচার অনেক বেশি থাকে কম্পেয়ারিং উইথ দ্য ভিলেজেস। দ্য কংক্রিট অ্যান্ড মেটালস ইন বিল্ডিংস অ্যান্ড asphalt of roads get heated by up during the day। তো বিল্ডিং অ্যান্ড রোড কী হয় দিনের বেলা খুব হিট মানে বেশি গরম হয়ে যায়। দিস হিট ইজ রিলিজড ডিউরিং দ্য নাইট। এই হিটটা রাত্রেবেলা কী করে রিলিজ হয়। তো দেখো এখানে কী লেখা আছে, দ্য স্ট্যান্ডার্ড ইউনিট অফ মেজারিং টেম্পারেচার ইজ ডিগ্রি সেলসিয়াস। তো আমরা যে টেম্পারেচার মাপি মেজার করি সেটা কী ইউনিটে মাপি ডিগ্রি সেলসিয়াসে। ইট ওয়াজ ইনভেন্টেড বাই অ্যান্ড্রিউস সেলসিয়াস। তো ডিগ্রি সেলসিয়াসটা কে ইনভেন্ট করেছিল? এটা করেছিলেন অ্যান্ডার্স সেলসিয়াস। অন দ্য সেলসিয়াস স্কেল দ্য ওয়েদার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সি। তো সেলসিয়াস স্কেলে যখন 0 ডিগ্রি শো করবে তখন ওয়াটার ফ্রিজ হয়ে যায়, আর জলটা বয়েল হবে 100 ডিগ্রি সিতে। দেন কামস এয়ার প্রেশার। You will be surprised to know that air above us presses us with a great force on our body। তো হয়তোবা তোমরা এটা জানলে খুব অবাক হবে যে এয়ার আমাদের শরীরে একটা ফোর্স ক্রিয়েট করে। However, we don't feel it। আমরা এটা ফিল করতে পারি না। This is because the air presses us from all the directions and our body exerts a counter pressure। তো অ্যাটমসফিয়ার থেকে যখন এয়ার আমাদের বডিতে প্রেশার ক্রিয়েট করে, আমাদের ভিতর থেকে একটা কাউন্টার প্রেশার ক্রিয়েট হয়, তার জন্য আমরা এটা বুঝতে পারি না। এয়ার প্রেশার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রেশার এক্সার্টেড বাই দ্য ওয়েট অফ এয়ার অন দ্য আর্থ সারফেস। তো এয়ার প্রেশারকে আমরা ডিফাইন করতে পারি। দেন অ্যাজ উই গো আপ দ্য লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার দ্য প্রেশার ফলস র্যাপিডলি। যত আমরা অ্যাটমসফিয়ারের উপর দিকে যাব মিনস পৃথিবী পৃষ্ঠ থেকে যখন আমরা যত উপরে যাব তখন এয়ার প্রেশারটা কমতে থাকে। দ্য এয়ার প্রেশার ইজ হাইয়েস্ট অ্যাট দ্য সি লেভেলে সবচেয়ে বেশি এয়ার প্রেশার থাকে অ্যান্ড ডিক্রিসেস উইথ দ্য হাইট। যত উপরে যাব এয়ার প্রেশারটা কমতে থাকে। হরিজন্টালি দ্য ডিস্ট্রিবিউশন অফ এয়ার প্রেশার ইজ ইনফ্লুয়েসড বাই টেম্পারেচার অফ এয়ার অ্যাট এ গিভেন প্লেস। তো কোনো প্লেসের টেম্পারেচার কতটুকু সেটার উপর ডিপেন্ড করে এয়ার প্রেশারটা ইনফ্লুয়েন্স হয়। ইন এরিয়াস where temperature is high the air gets heated and rises। যেখানে টেম্পারেচার হাই হয় তখন এয়ারটা কী হয় গরম হয়ে যায়, আর এটা যে গরম এয়ারটা বেশি তাড়াতাড়ি উপরে উঠে যায়। দিস ক্রিয়েটস এ লো প্রেশার এরিয়া। তখন একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়। মিনস দিনের বেলা বাতাস গরম হয়ে উপরের দিকে যত তাড়াতাড়ি উঠবে তত লো প্রেশার এরিয়া সৃষ্টি হবে। Low pressure is associated with cloudy skies and wet weather। লো প্রেশারটা কার সাথে জড়িত? ক্লাউডি স্কাই, যখন মেঘ থাকে স্কাইয়ের মধ্যে, আর ওয়েট ওয়েদার। ইন এরিয়াস হ্যাভিং লোয়ার টেম্পারেচার দ্য এয়ার ইজ কোল্ড। যেখানে লোয়ার টেম্পারেচার থাকে তো এয়ারটা কোল্ড থাকে। ইট ইজ দেয়ারফোর হ্যাভি এয়ার সিঙ্কস অ্যান্ড ক্রিয়েটস এ হাই প্রেশার এরিয়া। তার হেভি এয়ারটা কী হয় নিচের দিকে বসে যায়, তার জন্য একটা হাই প্রেশার এরিয়া তৈরি হয়। হাই প্রেশার ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ ক্লিয়ার স্কাই অ্যান্ড সানি স্কাইজ। তো আর হাই প্রেশারটা
ক্লিয়ার স্কাই থাকলে হয় পরিষ্কার আকাশ, আর সানি স্কাই মিন্স রৌদ্র যেখানে বেশি পড়ে। তো আমরা এখানে বুঝতে পারলাম যে যেই ইয়ারটা বেশি গরম থাকে সেটা উপরের দিকে তাড়াতাড়ি উঠে, তখন লো প্রেশার তৈরি হয়, আর যেখানে ইয়ারটা একটু ঠান্ডা হয় সেটা নিচের দিকে বসে যায়, সেখানে একটা হাই প্রেশার তৈরি হয়। দিস এয়ার অলওয়েজ মুভস ফ্রম হায়ার প্রেশার এরিয়াস টু লো প্রেশার এরিয়াস। তো এই ঠান্ডা বাতাসটা কি হয়, যে হাই প্রেশার থেকে লো প্রেশার যেদিকে আছে সেদিকে ধাবিত হয়। তারপরে আমরা পড়ব উইন্ড, বায়ু। দ্য মুভমেন্ট অফ এয়ার ফ্রম হাই প্রেশার এরিয়া টু লো প্রেশার এরিয়া ইজ কল উইন্ড। যখন বাতাসটা হাই প্রেশার থেকে লো প্রেশার এরিয়ার দিকে ধাবিত হয় তখন তাকে আমরা উইন্ড বলে থাকি। ইউ ক্যান সি উইন্ড অ্যাট ওয়ার্ক অ্যাজ ইট ব্লোজ ড্রাই লিভস ডাউন দ্য পেভমেন্ট অর আপরুটেড স্ট্রিটস ডিউরিং স্টোমস। স্টোমের সময় কী করে তখন, যে গাছের পাতা, ইভেন গাছকেও উড়িয়ে ফেলে দিই। সামটাইমস ওয়েন দ্য উইন্ড ব্লোজ জেন্টলি ইউ ক্যান সি ইট ব্লোয়িং অ্যাওয়ে স্মোক অ্যান্ড ফাইন ডাস্ট। যখন অল্প মানে বেশি ফোর্স থাকে না বাতাসের মধ্যে তখন কি হয়, যে স্মোক বা ফাইন ডাস্টকে উড়িয়ে নিয়ে যায়। এট টাইমস উইন্ড ক্যান বি সো স্ট্রং দ্যাট ইজ ডিফিকাল্ট টু ওয়াক এগেনস্ট। কখনো কখনো বাতাস এত স্ট্রং হয় যে এটার এগেনস্টে আমরা হাঁটতে পারি না। যেমন বললো যে এখানে আমব্রেলা ধরে রাখতে উইন্ডিতে খুবই কষ্ট হয়। তো উইন্ড এর নামটা কীভাবে হলো, এ উইন্ড ইজ নেমড আফটার দ্য ডাইরেকশন ফ্রম হুইচ ইজ ব্লোজ। যেদিক থেকে উইন্ডটা ব্লো হয় সেটা অনুসারে আমরা উইন্ডকে নাম দিয়ে থাকি। ফর এক্সাম্পল, উইন্ড ব্লোয়িং ফ্রম দ্য ওয়েস্ট ইজ কল ওয়েস্টার্লি। ওয়েস্ট থেকে যে উইন্ডটা ফ্লো হয় সেটাকে আমরা ওয়েস্টার্লি উইন্ড বলে থাকি। তারপর দেখো পার্মানেন্ট উইন্ড। পার্মানেন্ট উইন্ড এর অর্থ কি, নিয়ত বায়ু। দ্য ট্রেড উইন্ডস ওয়েস্টার্লি অ্যান্ড ইস্টার্লাইজ আর দ্য পার্মানেন্ট উইন্ডস। কোনগুলা পার্মানেন্ট উইন্ড হয়, ট্রেড উইন্ড মিন্স আয়ন বায়ু, দেন ওয়েস্টার্লাইজ মিন্স পশ্চিমা বায়ু, অ্যান্ড ইস্টার্লাইজ মিন্স মেরু বায়ু। দিস ব্লো কনস্ট্যান্টলি থ্রু আউট দ্য ইয়ার ইন এ পার্টিকুলার ডাইরেকশন। এগুলা সবসময় একদিকেই মানে পার্টিকুলার ডাইরেকশনে সেটা ফ্লো হয়। দেন কামস সিজনাল উইন্ডস, ঋতুকালীন বায়ু যেটা হয়। দিস উইন্ডস চেঞ্জেস দেয়ার ডাইরেকশন ইন ডিফারেন্ট সিজনস, ফর এক্সাম্পল মনসুন ইন ইন্ডিয়া। আর সিজনাল উইন্ডটা কী হয়, তাদের গতি চেঞ্জ করে, দিক চেঞ্জ করে, কোন দিকে ফ্লো হবে। যেমন আমাদের ইন্ডিয়াতে মৌসুমি বায়ু আমরা বলতে পারি। দেন কামস লোকাল উইন্ডস, স্থানীয় বায়ু যেটাকে আমরা বলে থাকি। দিস ব্লোস অনলি ডিউরিং এ পার্টিকুলার পিরিয়ড অফ দ্য ডে অর ইয়ার ইন এ স্মলার এরিয়া। লোকাল উইন্ডস কী হয়, যে কোনো একটি বিশেষ দিনে বা বিশেষ সময়ে স্বল্প পরিসরে কোনো অঞ্চলে যেই বায়ু প্রবাহিত হয় তাকে স্থানীয় বলা হয়। মিনস পার্টিকুলার প্লেসে যে বায়ুটা ফ্লো হয় সেটাকে আমরা স্থানীয় বায়ু বলে থাকি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সি ব্রিজ, ল্যান্ড ব্রিজ। যেমন আমাদের ইন্ডিয়াতে একটা লোকাল উইন্ড আছে, সেটার নাম হলো গিয়ে লো। তো এখানে একটা কেস স্টাডি আমরা দেখতে পাবো। কেস স্টাডিটা হলো গিয়ে ওড়িশা এর ব্যাপারে। লোকেটেড অন দ্য ইস্টার্ন কোস্টাল অফ ইন্ডিয়া ইজ প্রোন টু সাইক্লোনস দ্যাট অরিজিনেট ইন দ্য বে অফ বেঙ্গল। ইস্টার্ন কোস্টাল মিন্স কি, এটা যদি ইন্ডিয়ার নিচের সাউথ ইন্ডিয়া হয়, এদিকে সাইক্লোন আমরা দেখতে পাই বে অফ বেঙ্গল থেকে যেটা আসে। অন 17 and 18 October 1999 সাইক্লোন হিট 5 districts of the state. উড়িষ্যার 5টা ডিস্ট্রিক্টে এটা হিট করেছিল। অ্যানাদার সুপার সাইক্লোন occurred on 29th October 1999 that devastated large portions of the state. তো উড়িষ্যার একটা বিশাল জায়গাকে ধ্বংস করে দিয়েছিল। দ্য damages caused were mainly due to the 3 factors. কী কী? 3টা ফ্যাক্টর। উইন্ড ভেলোসিটি, যে বাতাসের তীব্রতা, রেইন অ্যান্ড টিডল সার্চ। দ্য উইন্ড অফ আপ টু 260 কিলোমিটার পার আওয়ার লাস্টেড ফর 36 hours.
ঘন্টা ধরে 260 কিলোমিটার বেগে বাতাস চলেছিল। These high velocity winds uprooted trees and damaged the kacha houses. Rooftops of several industrial sheds and other houses were also blown away. Power supply and telecom lines snapped completely. Heavy rain occurred under the influence of the cyclone for 3 days continuously. 3 দিন ধরে এই বাতাসটা ফ্লো হয়েছিল। These rains led to flooding in the major rivers of Odisha. The cyclonic winds caused tidal waves that swept 20 kilometers inland and brought massive destruction to the coastal areas. তো কোস্টাল এরিয়ার মধ্যে 20 কিলোমিটার অবধি ঢুকে গিয়েছিল জল। The 7 to 10 meter high tidal waves introduced suddenly and caused massive damage to the standing paddy crops. তো ধান ক্ষেত নষ্ট করে দিয়েছিল। 7 থেকে 10 মিটার হাই tidal wave এসেছিল। তো এখানে আমরা কি পড়লাম, উড়িষ্যাতে 1999 17 to 18 অক্টোবর অ্যান্ড 1999 29 অক্টোবর একটা ডিভাস্টেটিং সাইক্লোন এসেছিল, যেটা বে অফ বেঙ্গল থেকে উঠে এসেছিল। আর সেটার বাতাসটার গতিবেগ এতটাই ছিল যে অনেক কিছু নষ্ট করে দিয়েছিল এবং 36 আওয়ার অবধি এটা লাস্ট করেছিল। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া হলো যে the cyclone originated as a depression in the Gulf of Thailand near east of Port Blair on 25th October 1999. এটা থাইল্যান্ডও এমন হয়েছিল 1999 25th October and gradually moved in a northwestern direction. নর্থ ওয়েস্টের দিকে মিন্স উত্তর পশ্চিম দিকে। It intensified into a super cyclone and hit the area between Erasama and Balikuda in Odisha on 29th October at 10:30. তো আমরা এখানে দেখতে পেলাম যে একটা টিডেল উইন্ড কী করতে পারে। এখানে দেখো কী লেখা আছে, লার্জ ট্রেসেস অফ শাল, টিক, ব্যাম্বু প্ল্যান্টেশন হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড। শাল গাছ, টিক গাছ অ্যান্ড ব্যাম্বু ট্রি অলসো, ব্যাম্বু প্ল্যান্টেশন মিনস বাঁশ গাছকে নষ্ট করে দিয়েছিল। দেন পড়ব আমরা ময়েশ্চার। ময়েশ্চার মানে কি? আর্দ্রতা। When water evaporates from the land and different water bodies, it becomes water vapor. যখন ওয়াটার ইভাপোরেট হয়ে যায় ল্যান্ড থেকে এবং বিভিন্ন ওয়াটার বডি থেকে, তখন এটা ওয়াটার ভেপর তৈরি হয়। ময়েশ্চার ইন দ্য এয়ার অ্যাট এনি টাইম ইজ নোন এজ হিউমিডিটি। তো বাতাসের মধ্যে যে জলীয় বাষ্পের পরিমাণটা সেটাকে আমরা হিউমিডিটি বলতে পারি, আর্দ্রতা বলতে পারি বাতাসের। When the air is full of water vapor, we call it a humid day. যখন বাতাসের মধ্যে ওয়াটার ভেপর বেশি পরিমাণে জমে থাকে তখন আমরা এটাকে হিউমিড ডে বলতে পারি। As the air gets warmer, its capacity to hold water vapor increases. যখন এয়ারটা গরম হয়ে যায় তখন জল ধরার ক্ষমতা তার বেশি হয়ে যায়। সো ইট বিকামস মোর অ্যান্ড মোর হিউমিড। তো এটা আরও বেশি আর্দ্রতা, মানে বাতাসের আর্দ্রতা আরও বেশি বেড়ে যায়। অন এ হিউমিড ডে ক্লথস টেক লঙ্গার টু ড্রাই। হিউমিড ডেতে কাপড় শুকাতে বেশি দেরি হয়। অ্যান্ড সোয়েট ফ্রম আওয়ার বডি ডাজ নট এভাপোরেট ইজিলি। তো আমাদের শরীর থেকে সোয়েটটা কী হয়, তাড়াতাড়ি ইভাপোরেশন হয় না, মেকিং আস ফিল ভেরি আনকমফোর্টেবল। তো আমাদের শরীরে বেশি সোয়েট থাকলে আমাদের আনকমফোর্টেবল ফিল হয়। When the water vapor rises, it start cooling. যখন ওয়াটার ভেপরটা ইভাপোরেট হয়ে যায় তখন ঠান্ডা হতে শুরু করে। দ্য ওয়াটার ভেপর কনডেন্সেস কজিং ফর্মেশন অফ ড্রপলেটস অফ ওয়াটার। আর ওয়াটার ভেপরটা যখন জমে যায় তখন ওয়াটারের ড্রপলেটস তৈরি হয়। ক্লাউডস আর জাস্ট মেসেজ অফ সাচ ড্রপলেটস। তো ক্লাউডসগুলো হলো গিয়ে এরকম জল জমে যাওয়ার ব্যাপারটা। ওয়ান দিস ড্রপলেটস অফ ওয়াটার বিকাম টু হ্যাভি টু ফ্লাট ইন ইয়ার। যখন এই ওয়াটার ড্রপলেটসগুলো বেশি হ্যাভি, ওজন হয়ে যায়, যেটা ইয়ারে ফ্লাট করতে ভাসতে পারে না, দে কাম ডাউন অ্যাজ প্রিসিপিটেশন। তখন বৃষ্টির আকারে সেগুলা নিচে চলে আসে। জেট প্লেনস ফ্লাইং ইন দ্য স্কাই লিভ এ হোয়াইট ট্রেইল বিহাইন্ড দেম। হয়তোবা তোমরা দেখবা যে জেট প্লেন যখন উড়ে আকাশে তখন পেছনে পেছনে সাদা লেজের মতো ধোঁয়ার লাইন দেখা যায়। দ্য ময়েশ্চার ফ্রম দেয়ার ইঞ্জিনস কনডেন্সেস। তো
তাদের ইঞ্জিন থেকে যে ময়েশ্চারটা আর্দ্রতাটা বের হয় সেটা কনডেন্স হয়ে জমে যায়। উই সি ট্রেলস অফ দিস কনডেন্সড ময়েশ্চার ফর সাম টাইম, তো কিছু সময় ধরে আমরা সেই টেল লেজের মতো কিছু একটা দেখি। ওয়েন দেয়ার ইজ নো এয়ার মুভমেন্ট টু ডিস্টার্ব ইট, যখন কোনো বাতাস থাকে না সেটাকে উড়িয়ে নেওয়ার জন্য। প্রিসিপিটেশন দ্যাট কামস ডাউন টু দ্য আর্থ ইন লিকুইড ফর্ম ইজ কল্ড রেন, যে প্রিসিপিটেশনটা জলের আকারে মিন্স আমাদের পৃথিবীতে এসে পড়ে সেটাকে আমরা বৃষ্টি বলি। মোস্ট অফ দ্য গ্রাউন্ড ওয়াটার কামস ফ্রম রেইন ওয়াটার, গ্রাউন্ড ওয়াটারটা বেশিরভাগ গ্রাউন্ড ওয়াটার রেইন ওয়াটার থেকে কালেক্ট হয়। প্ল্যান্টস হেল্প প্রিজার্ভস ওয়াটার, আর সেই জলকে ধরে রাখে গাছ। ওয়ান ট্রিজ অন হিল স্লাইডস আর কাট, রেইন ওয়াটার ফ্লোজ ডাউন দ্য বিয়ার মাউন্টেন অ্যান্ড ক্যান কজ ফ্লাডিং অর লো লাইং এরিয়াস, তার জন্য যদি আমরা গাছ কেটে ফেলি তখন পাহাড়ের জলটা তাড়াতাড়ি নিচে চলে আসে, তখন ফ্লাড তৈরি হয়। অন দ্য বেসিস অফ মেকানিজম দেয়ার আর 3 টাইপস অফ রেইনফল, তো 3 রকমের রেইনফল হতে পারে। একটা হলো কনভেনশনাল রেইনফল, যেটাকে পরিচালন বৃষ্টি বলা হয়, আর একটা হলো কি অরোগ্রাফিক রেইনফল, যেটাকে শৈলখ্যাপ বৃষ্টি বলা হয়, আর এটা হলো গিয়ে সাইক্লোনিক রেইনফল, ঘূর্ণবাদজনিত বৃষ্টি। তো আজকের যে টপিকটা আমরা পড়লাম ইয়ার সম্বন্ধে, ইয়ারের কম্পোজিশন পড়লাম। দেন কম্পোজিশনের পরে দেখো আমরা কি পড়লাম, যে কম্পোজিশনের মধ্যে পড়লাম যে নাইট্রোজেন গ্যাস বেশি থাকে, তারপরে অক্সিজেন অ্যান্ড আদার ট্রেসেস অফ গ্যাস। দেন আমরা অ্যাটমসফিয়ারের স্ট্রাকচার পড়লাম, যে অ্যাটমসফিয়ারের 5টা লেয়ার থাকে, ট্রপোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তারপর আমরা পড়লাম অ্যাবাউট টেম্পারেচার কীভাবে ইনক্রিজ হয়, হ্যাঁ কীভাবে ডিক্রিজ হয়। তারপর আমরা পড়লাম এয়ার প্রেশার কী হয়, উইন্ডের ব্যাপারে পড়লাম, পার্মানেন্ট উইন্ড, সিজনাল উইন্ড, লোকাল উইন্ডস। তারপর এখানে একটা কেস স্টাডিও আমরা পড়লাম, সাইক্লোন, হ্যাঁ উড়িষ্যার ব্যাপারে, থাইল্যান্ড থেকে যেটা এসেছিলো এটাও পড়লাম। দেন ময়েশ্চার সম্বন্ধে পড়লাম। সো দিস ইজ দ্য শর্ট ডেসক্রিপশন অফ দিস চ্যাপ্টার। If you like this video, please do comment and subscribe my channel, and এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। বাই বাই।